গ্রুপিং করে দিয়েছে, ইউ ডো নট হ্যাভ এনি কোঅর্ডিনেশন। তুমি এখন ChatGPT থেকে আমি যেভাবে বলছি ঠিক ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইন দ্যাট ওয়ে। কাজেই তোমার ওই যে মনে করো ইন্ডিভিজুয়ালি ChatGPT থেকে তুমি মনে করো যে একটা টপিক ই করে নিয়ে সেটা বলবা, ইউল নট গেট মার্কস। যে তিনজনকে আমি যেভাবে বলতে বলছি, ইউ শুড প্রেজেন্ট ইউর ইয়ে টপিক ইন দ্যাট ওয়ে। এটা খুব ভালো করে মনে করে রেখো, ঠিক আছে? কারণ তোমার স্টাডি করে যেটা তুমি যেটা পাবা, তুমি জিনিস যেটা বুঝবা সেটা তুমি এখানে এক্সপ্লেইন করবা, ঠিক আছে? তো কাজে আমি সবই বলে দিছি যে সিম্পল তোমার প্রবলেম গুলো নিয়ে তুমি ডিসকাস করবে, একটা একটা প্রবলেমকে 3 ভাগ করে 3 জনে বলবা। তো এই এক নম্বর কথা। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি সেগুলো নিয়ে বলতে পারি, আদারওয়াইজ আমি আমার কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে প্রেজেন্টেশনের ব্যাপারে, আর যদি কোশ্চেন থাকতো তাহলে তো তোমার আমার সাথে দেখা করতে হবে, মানে করে নিয়ে তোমার সেগুলো সলভ করার চেষ্টা করতে। যাই হোক, আমি ওখানে আর কোনো কথা বলতে যাচ্ছি না। আমি হাইপোথিসিস টেস্টিং এর আমি নিয়ে কথা বলবো। হাইপোথিসিস টেস্টিং যে বলবে ওদেরকে মোটামুটি আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমি সেটা তোমাদের এখানে আমি সে হাইপোথিসিস টেস্টিং ব্যাপারটা নিয়ে আমি কথাগুলো বলতেছি। খুব ভালো করে খেয়াল করো যে হাইপোথিসিস টেস্টিং এ আমরা অনেকগুলো টেস্ট করি। যেহেতু অন্যান্য সেকশনে হাইপোথিসিসটা আরো অনেকগুলো করাইছি, বাট আমি আমি সেটা খুব একটা পছন্দ করিনি। যেহেতু করানো হয়েছে সেহেতু আমি সবগুলো একটু ডিসকাস করে যাব, যেন পরীক্ষার সময় তোমাদের কোনোটা মিস না হয়। এবং তোমাদের হাইপোথিসিস টেস্টিং যে বলবে সেও এই টপিকগুলো হয়তো নিয়ে কথা বলবে। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন উই হ্যাভ ডিসকাস সেভারাল টাইমস, মনে হয় না ওইটা নিয়ে আমি আর কথা বলা দরকার থাকবে। তারপর তোমার ফিশার ইঞ্জিনিয়ারিং, লাস্টে যে কালকে পরীক্ষা দিলে ওইটা যা আছে সেটা দেখবা। প্রিন্সিপাল কম্পোনেন্ট, কেএনএন, কেএনএন ক্লাসে ডিসকাস করা হয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবো, আমি ডিসকাস করবো ওই পার্টটুকু, ঠিক আছে? তারপর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যে যে টপিকগুলো আছে, লজিস্টিক। তো এই যে জিনিসগুলো যদি কোনো কোশ্চেন থাকে সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো। যেখানে আর একটা হলো কি, যে হাইপোথিসিস টেস্টিং এ আমরা লাস্ট ক্লাসে তোমার অ্যাসোসিয়েশন বলে একটা জিনিস দেখাইছি। তো যাই হোক, আমি হাইপোথিসিস টেস্টিং নিয়ে আমি কথাগুলো বলতেছি। হাইপোথিসিস টেস্টিং এর যে প্রিলিমিনারি যে কথাগুলো আছে, হোয়াট ইজ হাইপোথিসিস, হোয়াট ইজ তোমার অল্টারনেটিভ, নাল হাইপোথিসিস, হোয়াট ইজ টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এই সবগুলো তোমরা দেখবা। তো স্টেপস গুলো কি কি, দের আর ডিফারেন্ট স্টেপস, মেবি 6 to 10 যে যেভাবে এটাকে এক্সপ্রেস করতে পারে। তো এই হাইপোথিসিস টেস্টিং এর যে মূল কাজটা সেটা হয় সব কয়টাই এক ধরনের। আমি সেটা কিছু হাতে লিখছি, সেটা আমি তোমাদেরকে আমি দেখাবো এবং সেটা দিয়েও দিব। সব কয়টা টেস্ট একই ধরনের। তোমাকে শুধু পার্টিকুলার প্রবলেমে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস ডিফাইন করতে হবে এবং টেস্ট স্ট্যাটিস্টিক্স উইথ দ্য ডিস্ট্রিবিউশন তোমাকে জানতে হবে। আমরা যে কয়টা দেখো, এখানে কিন্তু বইয়ে যেটা লেখে অনেকের সময় আমরা বলি যেমন টি টেস্ট, আসলে এটা টি টেস্ট না। ওটা টেস্টিং ফর মিন, টেস্টিং ফর রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এরকম জিনিস থাকে। সেটা করা হয় বাই দা, ওই ক্রিটিক্যাল ভ্যালুটা বের করা হয় ওই ডিস্ট্রিবিউশনটা থেকে, যেটার থেকে আমরা বলবো এর বাইরে গেলে আমরা রিজেক্ট করব। বাইরে বললে শুধু ওর জন্য ওই টেবিল থেকে ভ্যালুটা বের করা হয়, এবং টেবিল থেকে 4টা টেবিল থেকে বের করা হয়। একটা হলো জেড টেবিল, টি টেবিল, কাই স্কোয়ার, আর একটা হলো এফ। এছাড়া আর কোনো টেবিল এখন তোমাদের ব্যবহার করার মতন না। সবগুলো টেবিল থেকে ক্রিটিক্যাল ভ্যালুটা শুধু বের করে দিতে হয়। তোমাদের পরীক্ষার সময় হয়তো টেবিল দেওয়া হবে না, ওই অনেকগুলো ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে দিবে, তোমার যেটা ওখানে প্রযোজ্য হবে তুমি শুধু সেইটা শুধু পিক আপ করবা। তো দেখো দুইটা জিনিস, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস এবং টেস্ট স্ট্যাটিস্টিক্স। ডিসিশন রুল সব একরকম। ডিসিশন রুল ডিপেন্ডস অন লেভেল অফ সিগনিফিকেন্স অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। লেভেল অফ সিগনিফিকেন্স অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। আমি যে প্রবলেম যেটা তোমাদেরকে যেটা দিছি, যেভাবে আমি লিখছি ঠিক সেইভাবে আনসারগুলোর চেষ্টা করবা। যেমন হাইপোথিসিস থেকে একটা বা দুইটা প্রবলেম আমি দেখাইছি, সবগুলো একই ধরনের।
দেখো আমি একটা ডিসকাস করতেছি এখানে, আমি মানে আচ্ছা আমি স্যার হাতে, স্ক্রিন শেয়ার হয়নি স্যার। হ্যাঁ দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি এখন। আচ্ছা খুব ভালো, এই স্ক্যান করতে পারি না, স্ক্যান ভালো করে স্ক্যান করে হয়তো আমি পরে দিয়ে দেবো, না আপাতত এটা দিয়ে দিব। দেখো হাইপোথিসিস টেস্টিং আমরা সিঙ্গেল প্রপোর্শন যেটা আছে সেটা আমরা তো অলরেডি ডিসকাস করছি। সিঙ্গেল প্রপোর্শন যেটা সিঙ্গেল মিন, তা হাইপোথিসিস কি কি থাকে, যেমন সিঙ্গেল মিন, সিঙ্গেল পপুলেশন মিন, সিঙ্গেল মিন বলবো না, আমি কারেক্টলি যদি বলি সিঙ্গেল পপুলেশন মিন। এবং এইটা আমরা নাল হাইপোথিসিস এইভাবে লিখি, এবং আন্ডার এজ জিরো টেস্ট স্ট্যাটিস্টিক্স আমরা এইভাবে লিখি। এই এতটুকুই জানা দরকার। এবার কখন হয়, যখন সিগমা স্কোয়ার নোন হয়, পপুলেশন নর্মাল হয়। যদি পপুলেশন নর্মাল সম্বন্ধে কিছু না বলে তোমাকে লিখে নিতে হবে অ্যাসিউমিং পপুলেশন ইজ নর্মাল, যেটা আমার ওই ক্লাস নোট যেটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন করে দিয়েছি সেটার মধ্যে লেখা আছে, ঠিক ওইভাবে লিখতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু খুব সিম্পল একটা প্রবলেম। তোমাকে এখন যদি বলা হয়, দেখো কি করবা, যে প্রথমে তোমার একটা হাইপোথিসিস লিখবা। যদি বলা হয় দ্য এভারেজ ওয়েট অফ দ্য বক্স ইজ 500 গ্রাম, অল্টারনেটিভ নট ইকুয়াল 500 গ্রাম, তার মানে নাল হাইপোথিসিস কিন্তু হয়ে গেল মিউ ইকুয়াল 500, অল্টারনেটিভ নট ইকুয়াল 500, আলফা ইকুয়াল 0.05। যে আলফা 0.05 হয় তাহলে এটাকে দুই ভাগ করবা, একটা হবে 0.025, এর মধ্যে দেখবা তো এই ভ্যালুটা তোমার হবে কত, 1.96। তুমি যত সলিউশনই করো না কেন, এই এই মূল কথা হলে এইটা করতে হবে, লিখবা এই ভ্যালুটা লিখবা 1.96, যেটা যেটাই হোক, তুমি এখানে যে ক্যালকুলেট করবা সেই ভ্যালুটা যদি অ্যাবসলিউট ভ্যালুটা যদি এর বড় হয় তাহলে রিজেক্ট করবা। দ্যাট ইজ দ্য প্রিন্সিপল। ঠিক সিমিলারলি যদি সিগমা আননোন হয় তাহলে টি করব। আর একটা কেস আমরা ডিসকাস করি না, সেটা হলো আবার তোমার সিগমা যদি আননোন হয়, এন যদি গ্রেটার দেন 30 হয়, তখন আমরা জেড করতে পারি। এটাকে বলা হয় দিস ইজ অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল বাই সেন্ট্রাল লিমিট থিওরাম। এটা আমি বলে গেলাম কেন, এই তিনটা কেস ছাড়া আর কিছু হয় না, তোমাদের এই দুইটা কেসের উপর কনসেন্ট্রেট করা হয়েছে, ঠিক আছে? তো এই দুইটা নিয়ে আমরা প্রবলেম করছি, ঠিক আছে? আমরা তো ওই হাইপোথিসিস টেস্টিং এর এই প্রবলেম গুলো আমরা করছি। আমি একটু তো দেখিয়ে দেই তোমাদের। শোনো, ওই যে তোমাদের আজকে যারা জয়েন করতেছে আমি অন্যদের কাউকে জয়েন করাবো না, কারণ হলো কি বারবার আমি আমি ওয়ার্নিং দিছি যে ওই ইসের থেকে তুমি জয়েন করবা, কি জানো, ওই যে গোল ক্লাসরুম, ওইখানে আমি তাদের কাছে মেইলও পাঠাইছি। এই আমি দেখতেছি, কারণ এই এরকম তো হইলে হয় না। আচ্ছা ওইটা আমি দেখাবো না, ওইটা তো তোমরা অনেকবারই দেখাইছে হাইপোথিসিস টেস্টিং এর প্রসিডিউরটা দেখছি। তো আমরা ওই একই প্রসিডিউর সিঙ্গেল মিনটাকে টেস্ট করার জন্য আমরা করি। যদি ইকুয়ালিটি অফ টু পপুলেশন মিন বলা হয়, তার মানে একটা এক্স আর একটা ওয়াই আছে, তার পপুলেশন মিন, দুইটা মিনের মধ্যে তোমার মিন দুইটা সমান অথবা তোমার দুইটা ডিফারেন্স জিরো। এখানে লিখছি ইকুয়ালিটি অফ টু পপুলেশন মিন অর দ্য ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মিন। যখন দুইটা থাকবে তখন আসলে টেস্ট স্ট্যাটিস্টিক্সটা হয় এইরকম ধরনের। আমি কেন যে ওই যে বারে বারে লিখি আন্ডার এজ জিরো দি টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ দিস, কারণটা হলো কি, এই মূলটা হলো এইটা। তো আন্ডার নাল হাইপোথিসিস দেখো এই ভ্যালুটা জিরো, এই যে এখানে জিরো, এই জন্য এটা জিরো লিখি। যদি জিরো না হয় তখন আমাকে সেই ভ্যালুটা লিখতে হতো। এই জন্য এইটা হলো মূল তোমার টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলা। এই জন্য আন্ডার এজ জিরো অলওয়েজ আমি তাই লিখি যে এক্স ওয়ান বার মাইনাস এক্স টু বার, সো দিস ইজ দ্য ফর্মুলা।
when population variances are known and equal, তখন এই যে এটা হবে, এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। তো তুমি তখন কি করবা, কি এইটা বের করতে পারবা এবং কম্পেয়ার করবা সে আগের মতনই। আচ্ছা, এই যে নাজমুন নাহার জেরিন, আমি একটু দেখি এর স্ট্যাটাসটা, আমি দেখে তারপরে ওরে তোমরা বাই টেলিফোন করে বলো তোমাকে জয়েন করতে দেবে না। নাজমুন নাহার জেরি, ওর তো এখানে দেখি না। এই যে নাজমুন নাহার জেরিন, তোমরা কি এই যে এইটা দেখতে পাও, যে নাজমুন নাহার জেরিন এই যে এখানে লেখা? জি স্যার। ওরে আমি ইমেল করছি, ঠিক আছে, ও ইমেল করার পরও সে জয়েন করে নাই, বুঝতে পারতেছ? ও যদি এইটা দিয়ে সে জয়েন করার চেষ্টা করে না, এখানে জয়েন করে না, জয়েন যেহেতু করে না বারবার আমি তাকে অ্যাডমিট করতে পারবো না। আমি এরপর আর যে করে তোমার নেই, আমি কাউকে অ্যাডমিট করবো না, যে বাইরে যারা নাকি জয়েন করে না, এরকম স্টুডেন্ট আমার দরকার নেই। সেভারাল টাইমস আমি তাদের কাছে ইনভাইট করছি, আবার ইনভাইটেশন পাঠাইছি। আচ্ছা, দেখো এখানে আচ্ছা, আমি তোমার যেটা আমি করতেছি এটা ডিসকাস করে নিই। তো এখানে আমি সবগুলো টেস্টেরই ওই যারা হাইপোথিস টেস্টই নিব, আপনি যেটা নোট ডাউন করে ফেলো, ইকুয়ালিটি অফ টু পপুলেশন দিস ইজ দ্য হাইপোথিসিস এন্ড দিস ইজ দ্য টেস্ট স্ট্র্যাটেজি। আমার আর কিছু না দরকার নেই, আমি শুধু এখন ক্যালকুলেশন মানগুলো বসাবো, কম্পেয়ার করবো, আর কিচ্ছু না। আমি কতগুলো বইয়ের থেকে প্রবলেম দেখাবো, এখানে পেজ নাম্বারগুলো লিখে দিয়ে গেছি, দেখো এই যে বইটা আমি দিয়ে দিচ্ছি, এখানে পেজ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট তুমি ওই পেজ নাম্বারটা দেখো। তার মানে তোমার যেটা দরকার হচ্ছে, প্রথমে যেটা ছিল সিঙ্গেল মিন টেস্ট করার জন্য ছিল এই দুইটা মিন, যখন ইকুয়ালিটি টেস্ট করব তখন ছিল ফর্মুলাটা এই x1 বার মাইনাস x2 বার, শুধু এইটুকু জানা দরকার। আর যখন নাকি আমরা দুইটা দেখি, দুইটা মিনকে দেখি কিন্তু পপুলেশন ভেরিয়েন্স জানি না, তখন আমরা টি করি, এই যে টি ফর্মুলা এখানে লিখে দিচ্ছি, জাস্ট খালি মানগুলো বের করে। S1 স্কোয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, S1 স্কোয়ার হলো ভেরিয়েন্স অফ দ্য ফার্স্ট পপুলেশন, S2 is the first sample, S2 square is the second sample এর ভেরিয়েন্স। তো এইভাবে ক্যালকুলেশন করি আমরা। দেখো এখানে পেজ নাম্বার দিয়ে দিছি জাস্ট এই প্রবলেমটা দেখার জন্য। তো তারপরে হলো আরেকটা যেটা পেয়ার্ড কম্পারিজন, দেখো এটা খুব সিম্পল একটা টেস্ট। পেয়ার্ড কম্পারিজন মানে কি, আগেরটা ছিল একটু আমি বলি, এটা ছিল দুইটা পপুলেশন মিন, মানে তোমার expenditure by male and female students are equal or not, জাস্ট এটা আমি দেখতে যাচ্ছি। mu x is the expenditure by male student, mu y is the expenditure by the female student। তাহলে কি হবে কি তোমার, এই দুইটা যদি আমরা করতে চাই, তাহলে ফিমেল আর মেল কিন্তু পেয়ার্ড স্যাম্পল না, মেল 10 জন হইতে পারে, ফিমেল 20 হতে পারে, সো ইট ক্যান বি ডিফারেন্ট, ইট ক্যান বি ইকুয়াল, এটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট স্যাম্পল। পেয়ার স্যাম্পলটা একটু ডিফারেন্ট, কিরকম, একই মেজারমেন্ট, দুইটা মেজারমেন্ট যখন একটা ইউনিট থেকে নেওয়া হবে তখন এটাকে বলবো আমরা পেয়ার। যেমন কোনো মানুষকে যদি একটা ড্রাগ দেওয়া হয়, মানে একটা ড্রাগের ইফিসিয়েন্সি আমরা দেখতে যাচ্ছি, ড্রাগ ফর দ্য ওয়েট লস, এখন ড্রাগ দেওয়ার পর যদি তার ওয়েট লস হয় সিগনিফিকেন্টলি, তখন বলবো ইয়েস ইট হ্যাজ ইফেক্ট। তখন আমরা করব কি, ড্রাগ দেওয়ার আগে আমরা ওয়েট নিব, ড্রাগ দেওয়ার পরে আমরা ওয়েট নিব 1 মাস পর বা 2 মাস পর, তাহলে বিফোর অ্যান্ড আফটার। এইটা হলো পেয়ার স্যাম্পল, ঠিক আছে, এইটা হলো পেয়ার স্যাম্পল। এইরকম ধরনের যেটাই হোক না কেন সেটা হলো পেয়ার অবজারভেশন। তো তখন আমরা এইটাকে আমরা কিভাবে আমরা করি, যে মিউ এক্স মাইনাস মিউ ওয়াই দুইটার মিন সমান, অথবা দুইটার ডিফারেন্স, মিনের ডিফারেন্স সমান 0। আগের মতন হাইপোথিস ঠিকই আছে, শুধু টেস্ট স্ট্যাটিস্টিক্স ইট টেক্স দ্য সিম্পলেস্ট ফর্ম, টি ইকুয়াল ডি বার
ডিভাইডেড বাই HD বাই স্কোয়ার রুট অফ n। আমি সলিউশন একটা করেছি, সোজা যেহেতু খুব আমি করে দিছি একটা, দেখাবো না। ডিআইটা হলো xi মাইনাস ওয়াই আর এর ডিফারেন্সটা, আর SD হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিফারেন্সেস, এবং এটা ডিস্ট্রিবিউশন Tn মাইনাস 1। দেখো আমি এইটাই আমি একটা সলিউশন আমি একটা লিখছি, আমি দেখো এখন কমপ্লিট মানে হাইপোথেটিক্যাল। দেখো আমি বইয়ের একটা এক্সারসাইজ আমি নিছি 7.4.1, ড্যানিয়েলের বইটা এটা আপলোড করে দেওয়া আছে, না থাকলে আমি আপলোড করে দিব। ওই পেজ নাম্বারগুলো শুধু এই বইটা থেকে দেখবা, ওয়েল রিটেন বুক। আমি আমি অনেকে বলছি তোমার টেক্সট বইয়ে তোমার এটা হলো কি একেবারে ডিটেলস লেখা থাকে টেক্সট বইয়ে, এখানে কোনো ভুল থাকার কথা না, ঠিক আছে? তো তুমি যে হ্যান্ড নোট ইন্টারনেট থেকে বিভিন্নভাবে ডাউনলোড করলে প্রচুর তার মধ্যে মূল জিনিসগুলো সেখানে থাকে না। ওই যে সেন্ট্রাল লিমিট থিওরেমের কথা কখনোই বলবে না, তারপরে তোমার আন্ডার নাল হাইপোথিসিস এই কথাগুলো বলবে না, যেগুলো হলো বেসিক জিনিস। তাই এনিওয়ে আমার এখানে প্রি এবং পোস্টের দুইটা জিডিএস এর ভ্যালু আছে, আমরা এটার হাইপোথিসিস টেস্টিং করে প্রবলেমটা এটা পড়ে নিই উপর থেকে। তো আমি জাস্ট খালি ওই ম্যাথমেটিক্যালি সলভটা করছি, এটা পড়ে তারপর ওইভাবে তোমরা লিখে নিও বা করে নিও। এখানে আমরা কি করব দেখো, খেয়াল করো, আমরা এইটা যদি আমরা প্রথমটাকে এক্স লিখি, পরেরটা ওয়াই লিখবো, তাহলে মিউ এক্স মাইনাস মিউ ওয়াই ইকুয়াল 0, নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস। দেখো ডিআইটা হলো কি, দেখো খুব সিম্পল, কিন্তু এই দুইটার যে ডিফারেন্স নিচ্ছি এইটা হলো ডিআই। 12 মাইনাস 11 1, এই সবগুলো যে এইটা হলো তোমার ডিআই। ডিআই কোনো সমস্যা নাই, এই ডিআই দিয়ে আমরা কাজ করব। তার মানে পেয়ার স্যাম্পলে প্রথমেই আমাকে কি করতে হবে, আগে ডিফারেন্সটা নিতে হবে, ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড টু অবজারভেশন। বাস আমার কাজ কিন্তু হয়ে গেছে। এই যে আমার ডিআই যেটা হইলো, এই যে যেটা হইলো ডিআই, এইটার মিন বের করব, এটা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব, এই হলো আমার ক্যালকুলেশন মূল কাজ। এবার দেখো আমরা কিন্তু দেখো বই অনেক কিছু লিখবে, তুমি কিন্তু পরীক্ষার সময় লিখবে যে এখানে খুব সিম্পলিফাইড ওয়েতে লিখবা, বই তো অনেক কিছু লিখছে, তো আমরা ওই অনেক কিছু লিখবো না। তুমি এখানে জাস্ট লিখবা উই হ্যাভ টু টেস্ট দ্য হাইপোথিসিস দিস, where মিউ এক্স মিউ ওয়াই কে আগে ডিফাইন করে নিবা। মিউ এক্স, আচ্ছা এখন দিল শেখ সাইম। আচ্ছা শেখ সাইমরা আমি দেখি ও কি করছে। শেখ সাইম, এই যে শেখ সাইম, এই যে দেখো জয়েন করে নাই সে, ঠিক আছে? এত ইগনোরেন্স থাকলে তো হয় না, বুঝছো না? তো এইরকম স্টুডেন্ট কি আসলে দরকার? আসলে দরকার নেই, আমি এরকম স্টুডেন্ট পড়াইনি, বুঝছো? আনফরচুনেট। এই দেখো এই যে দেখো হাইপোথিসিসটা কিরকম, দেখো এরকম ধরনের প্রবলেম, সবকটা প্রবলেম কিন্তু এই একই রকম। তোমার এটা হাইপোথিসিস কি, আমরা হাইপোথিসিস লিখলাম, এই হলো আমার হাইপোথিসিস। তারপর কি, আন্ডার দ্য নাল হাইপোথিসিস টেস্ট স্ট্যাটিস্টিক্স টি, এই যে টেস্ট স্ট্যাটিস্টিক্স টি ইকুয়াল ডি বার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডি ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ এন, এটা ডিস্ট্রিবিউশন কত n মাইনাস 1। এই দেখো আমার কিন্তু আর কিছু দরকার নেই, আগে ঠিক যেভাবে করছো এখন ঠিক সেইভাবে করবো। হাইপোথিসিস টেস্টিং যতগুলোই হোক না কেন, এগুলা সব একই প্রবলেম, শুধু তোমার টেস্ট স্ট্যাটিস্টিক্সে জানলেই হবে। তা তোমার ওই পার্টিকুলার টেস্ট এবং টেস্ট স্ট্যাটিস্টিক্স, পার্টিকুলার টেস্ট এবং টেস্ট স্ট্যাটিস্টিক্স উইথ ডিস্ট্রিবিউশন, এটা জানলে তুমি বাদ বাকি করতে পারবা। টেস্ট স্ট্যাটিস্টিক্সে কি আছে ফর্মুলাটা, এটা মানটা বের করবা। তাহলে দেখো ডি বার আমি এখান থেকে বের করছি 24 ডিভাইডেড বাই 15, আমি 15ই তো বোধ হয়, আমি জাস্ট পরে ক্যালকুলেশন করে দেবো, ক্যালকুলেশন হয়তো ভুল হতে পারে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করছি 22.94। তার এইটার থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন ট্রাই টু ইউজ ইউর ক্যালকুলেটর, সে আগের মতো ক্যালকুলেটরতে বের করবা মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে আমার টি এর মানটা হলো এত। আমি যদি টেবিল থেকে তোমার কি করব, কার ভ্যালু বের করব, এখানে দেখো বইয়ের কিন্তু লেখা আছে টি আলফা ইকুয়াল 0.01,
তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 0.005। তাহলে এই জন্য আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা এই যে টি এর মানটা যেটা 0.005, এই যে টি 0.005 14 3.33, এটা টেবিল থেকে আমরা ভ্যালুটা পাইছি। তার মানে তোমার কি প্রসেসটা কি, নাল হাইপোথিস অল্টারনেটিভ ভাবে টেস্ট স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন করো, ক্রিটিক্যাল ভ্যালুটা এইভাবে দেখো। অ্যাবসলিউট ভ্যালু অফ টি, ক্যালকুলেটেড ভ্যালু অফ টি ইজ গ্রেটার দ্যান দিস, যদি হয় রিজেক্ট করবো, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবো, ডু নট রিজেক্ট। তাহলে দেখো কি হয়েছে, টি ক্যালকুলেটেড ইকুয়াল দিস ইজ লেস দ্যান critical value, we do not reject the null hypothesis at 1% level of significance. That is, এখন কোশ্চেনে তুমি কি কি বলছে তার ভাবে তুমি দ্যাট ইজ দিয়ে তোমার এই করবে। সো একটা পেয়ার টেস্টের আমি এখানে দিয়ে দিছি। তো আমি আবার সেই আগের ডকুমেন্টে আমি যাচ্ছি। তো এবার আসে তোমার টেস্টিং কোরিলেশন কোএফিশিয়েন্ট, এটা তো আমি করাইছি, এটা নিয়ে ডিসকাস করি। টেস্টিং রিগ্রেশন কোএফিশিয়েন্ট আমি করাইছি রিগ্রেশনের মধ্যে। ইকুয়ালিটি অফ সেভারেল তোমার রিগ্রেশন কোএফিশিয়েন্ট, এটা এফ স্ট্যাটিস্টিক্স। আর এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে করাইছি, এটা আমি ডিসকাস করতেছি না, কারোর কোনো কোশ্চেন থাকলে আমি ডিসকাস করব। দেখো পপুলেশন প্রপোর্শন, পপুলেশন প্রপোর্শন মানে কি, যে বললাম যে 60% স্টুডেন্টস প্রিফার সফট ড্রিঙ্ক, তাহলে 0.6 আমরা টেস্ট করব, এটা আমার হাইপোথিসিস। তাহলে এখানে প্রপোর্শন হলো পি ইকুয়াল P0, ওই যে মিনের মতো মিউ ইকুয়াল μ0। তা আমি যদি ওই তোমার ধরো এইখানে আমি জাস্ট এই বইয়ের এক্সাম্পলটা আমি নিছি, মনে করো পি এর মানটা ছিল, আমাকে দেখতে হবে অল্টারনেটিভ হবে পি ইজ গ্রেটার দেন 0.063 কিনা। এবং নাল হাইপোথিসিস এইটা, এই যে বইয়ের এই পেজে দেখবা যে বলছে, তো অনেক কিছু বলছে, আমি এটা একদম সিম্পল করে এইটারে টেস্ট করার চেষ্টা করতেছি যে তুমি কিভাবে টেস্ট করবা। এই দেখো, তা আমি দেখো এই প্রবলেমটা নাল হয়েছে, টেস্ট স্ট্যাটিস্টিক্স আমার হয়েছে পি হ্যাট মাইনাস P0 ডিভাইডেড বাই P0 1 মাইনাস P0 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n স্কেল তার স্কোয়ার রুট। এটা সব সময় লিখবা, এটা কিন্তু ওই যে অন্যান্য ক্লাস নোটে যদি দেখো তাহলে দেখবা যে এটা কখনোই লেখে না, বইয়ের মধ্যে লেখা আছে অন্যভাবে অ্যাসিম্পটোটিক্যালি, এটাকে ASSY মানে হলো ফর লার্জ এন, বাই সিএলটি মানে সেন্ট্রাল লিমিট থিওরাম, এই ক্ষমতা বলে, সূত্রের ক্ষমতা বলে আমরা এটা নর্মাল করতে পারি, আদারওয়াইজ নো। এবং এই টেস্টটা এন এর মান যদি 30-এর চেয়ে বেশি না হয় তাহলে ইট ইজ নট ভ্যালিড, আমরা এটা টেস্ট করতে পারি না। কাজে এটা হলো একটা তোমার একটা তোমার হলো মানে কি বলবো, এটা একটা ক্রাইটেরিয়া। স্যার এটার ফুল মিনিংটা যদি আরেকবার বলতেন স্যার। অ্যাসিম্পটোটিক্যালি অ্যাসিম্পটোটিক্যালি নরমালি ডিস্ট্রিবিউটেড, অ্যাসিম্পটোটিক্যালি, ASS মানে অ্যাসিম্পটোটিক্যালি। স্যার CLT এর ফুল মিনিংটা স্যার। সেন্ট্রাল লিমিট থিওরাম। আচ্ছা স্যার। সেন্ট্রাল লিমিট থিওরাম। আপনি যেভাবে সংক্ষেপে লিখছেন এইভাবে লিখবো নাকি ফুল মিনিংটা লিখবো স্যার? আচ্ছা, তোমাদের এই যে ধরো, তোমাদের যদি যে রাকিব হোসেন, আমি যে কয়জন তুমি দেখছো তো রাকিব হোসেন, তোমাদের কারো ফ্রেন্ড থাকলে পরে বলে দাও স্যার তোমাকে জয়েন করতে দিবে না, ওই ইনভাইট করা আছে, সে ওইখান থেকে সে নিজে নিজে জয়েন করতে পারবে। সে যদি ওইখানে অ্যাকসেপ্ট করে, সে যদি গুগল ক্লাসরুমে জয়েন করে, তারপর সে অটোমেটিক সে তখন ইচ্ছা করলে জয়েন করতে পারবে, আদারওয়াইজ জয়েন করতে পারবে না। কি আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। আমার কথা তোমরা বুঝছো? যে ওদেরকে বলে দিবা গুগল ক্লাসরুমে জয়েন করলে তারপর তারা এই জয়েন করতে চাইলে এখানে জয়েন করতে পারবে, আদারওয়াইজ জয়েন করতে পারবে না। আমি লিঙ্ক তাদের আগে পাঠাইছি এবং তোমরা কোডও জানো। এটা হলো বাই সিএলটি সেন্ট্রাল লিমিট থিওরাম, সেন্ট্রাল লিমিট থিওরাম, ঠিক আছে? জি স্যার। সিএলটি, এটা তো বারবারই বলছি, এটা নিয়ে সেন্ট্রাল লিমিট থিওরাম, CENTRAL সেন্ট্রাল, LIMIT লিমিট, ইউ সেন্ট্রাল লিমিট থিওরাম। আর ASS মানে হলো অ্যাসিম্পটোটিক্যালি, ওই যে যেটা বলি অ্যাসিম্পটোটিক্যালি
আসলে এটা বুঝি তোমার লার্জেন ঠিক আছে, যেটা বুঝতে চাইছি সেটা হলো সিএলটি মানে সেন্ট্রাল লিমিট থিওরাম, অ্যাসিম্পটোটিক্যালি মানে এটা আসলে লার্জেন, ফর লার্জেন, লার্জ মানে গ্রেটার দেন 30। তো দেখো ফর্মুলা কিন্তু খুব সিম্পল, পি হ্যাট মাইনাস পি জিরো যে নালের ভ্যালুটা আর ডিভাইডেড বাই পি0 1 মাইনাস পি0। এখন তোমাকে জাস্ট বললো যে তুমি এই হাইপোথিসিসটা টেস্ট করবা, এবং পি হ্যাটটা হইলো তোমার, মনে করো কোন একটা পপুলেশনের স্যাম্পলে 24 ছিল তোমার এক্স এর মান, আর এন ছিল তোমার 301, এটা দেওয়া আছে, এইটাই তোমার দেওয়া থাকবে, মানে 301 জনকে সার্ভে করছো, 24 তোমার ইয়েস এর পক্ষে তোমার দিছে, হ্যাঁ অপিনিয়ন দিছে, মানে হ্যাভ ইয়েস প্রিফার সফট ড্রিঙ্ক। তো জিনিসটা এরকম, মানে 301টা হলো তুমি 301 জন সার্ভে করছো, তার মধ্যে 24 বলছে ইয়েস উই প্রিফার সফট ড্রিঙ্ক, এটা এরকম ধরনের। আর এখানে প্রবলেমটা ছিল ওর মধ্যে কতজন উইম্যান ছিল টোটাল অবজারভেশনের মধ্যে, প্রপোর্শন অফ উইম্যান আমরা দেখতেছি যে প্রপোর্শন অফ উইম্যান ইজ লেস দ্যান ইকুয়াল 0.063, এইটা হলো নাল হাইপোথিসিস, আর অল্টারনেটিভ হলো 8, এই হলো প্রবলেমটা ছিল। তো সেখান থেকে সার্ভে করার পর দেখা গেছে 24 হলো মেল উইমেন পাওয়া গেছে, আর 301 জন তোমার টোটাল ছিল। তাহলে স্যাম্পল প্রপোর্শন দ্যাট ইজ পি হ্যাড ইকুয়াল 0.080, এই মানটা দিয়ে এখন কি তুমি এটা বের করতে পারবা না, এই যে এইটা মানটা বের করতে পারবা না, এটা মানটা বের করবা। যদি এই মানটা 1.645 এর চেয়ে বড় হয় রিজেক্ট করবা, আদারওয়াইজ উইল নট রিজেক্ট ইট। এই তো, তার মানে তুমি দেখো প্রবলেম কিন্তু খুব সিম্পল। তো এই যে এখানে ক্যালকুলেট করে গেছে 1.21, তাহলে আমি এখানে আর নিচে বা বই দেখার কোনো দরকার পড়ে না, তুমি নিজে এখান থেকে লিখতে পারো, কি লিখতে পারো, this calculated value or absolute value of this is not greater than 1.645, so we do not reject the null hypothesis। ঠিক আছে, তার মানে মানে ওই মানে 0.063 at least এত পার্সেন্ট, at most maximum এত পার্সেন্ট তোমার 0.068 proportion of times the মানে রেসপন্ডেন্টস আর উইমেন, তুমি যেভাবেই বলো। তো দেখো এই প্রপোর্শনের একটা প্রবলেম ছিল, তাহলে একটা প্রপোর্শন, তাহলে তুমি বইয়ের মধ্যে যাও 257 250, তুমি আরো মনে ভালো করে দেখতে চাও দেখতে পারো, কিন্তু এত দেখার দরকার নেই, ওই সিম্পলি তুমি অ্যান্সার করে ফেলবা পরীক্ষার সময়। নাল হাইপোথিসিস দেখবা, অল্টারনেটিভ হাইপোথিসিস, আন্ডার দা নাল হাইপোথিসিস দেখবা, ডিসিশন রুলটা বলবা, ক্যালকুলেট করবা, কম্পেয়ার করবা এন্ড টেক দ্য ডিসিশন। আচ্ছা, এরপর তুমি দেখো ইকুয়ালিটি অফ টু প্রপোর্শন, দুইটা প্রপোর্শন, মনে করো আমার কোশ্চেনটা এরকম ধরনের, মনে করো we want to test whether the male and female proportion of male and female students preferring soft drink, মানে একই প্রপোর্শনে মেল এবং ফিমেল স্টুডেন্ট সফট ড্রিঙ্ক প্রিফার করে কিনা। তাহলে আমরা কি করব, কি দেখো এখানে সার্ভে করতে গিয়ে আমরা কি করব, মনে করো 50 জন মেল আমরা সিলেক্ট করছি, 60 জন ফিমেল সিলেক্ট করছি, তাহলে N1 হইল 50, N2 হইল 60। মনে করো এখানে আমি জাস্ট এইভাবে প্রবলেমগুলো এইভাবে ডিসকাস করতেছি, 60, আগে আমি ডাটাটা নিয়ে কথা বলতেছি। X1 মনে করো এখানে 25 তোমার প্রিফার করে সফট ড্রিঙ্ক, আর এটাকে মনে করো 40 মনে করো প্রিফার করে সফট ড্রিঙ্ক। তাহলে এখানে কিন্তু আমরা প্রপোর্শন পাবো 25 ডিভাইডেড বাই 50, 40 ডিভাইডেড বাই 60, আমরা কিন্তু প্রপোর্শন পাবো। এই দুইটার নাম হলো পি, এটা হলো P1 হ্যাট, এটা হলো P2 হ্যাট। আবার দুইটা গড় বের করতে হবে, দুইটার যোগ করবো, মানে 25 যোগ 40 ডিভাইডেড বাই 110, মানে এই যে এটা হলো গড় প্রপোর্শন যদি বলি, এভারেজ প্রপোর্শন আর ওভারঅল প্রপোর্শন, এখানে ওইটা ওভারঅল ইজ দ্য রাইট মানে ওয়ার্ড। তাহলে দেখো এই ডাটা থেকে কিন্তু এই ক্যালকুলেশন কিন্তু বুঝলাম, আমি ডাটা এবং ক্যালকুলেশনটা বোঝাচ্ছি এখানে, যে দুইটা যদি প্রপোর্শন হয় তাহলে কেমন ধরনের ডাটা থাকবে, এরকম ধরনের। তা সেখান থেকে আমরা পি বার বের করতে পারি, P1 হ্যাট বের করতে পারি, P2 হ্যাট বের করতে পারি, আমার ক্যালকুলেশন আমার শেষ, মানে প্রিলিমিনারি মানে ইনফরমেশন যে ক্যালকুলেশন সেটা শেষ। ফর্মুলাটা হলো টেস্ট স্ট্যাটিস্টিক্স এর এই যে এটা আন্ডার H0 আমি লিখছি একবার সরাসরি, P1 হ্যাট মাইনাস P2 হ্যাট ডিভাইডেড বাই
ওই আগের মতনই দেখো ফর্মুলা, যে দুইটা যে বিয়োগ করবা এটা কিন্তু মনে রাখা কিন্তু কোনো কঠিন না, x1 বার মাইনাস x2 বার এরকম ধরনের। আর এটা এই হাইপোথিসিস থেকে আসে, যে এইখান থেকে আসে এটা আসলে p1 হ্যাট মাইনাস p2 হ্যাট ডিভাইডেড বলি যে আগে যেরকম করছো p0 ইন্টু 1 মাইনাস p0 ডিভাইডেড বাই n, তা সেই একইটা p বার ইন্টু 1 মাইনাস p বার ডিভাইডেড বাই n1, p বার ইন্টু 1 মাইনাস p বার n1। তুমি তো মানগুলো এখান থেকে যদি বসিয়ে দাও তাহলে তো z এর মান পাবা। তারপরে তুমি z এর মান যদি পাও, তারপর তোমার হাইপোথিসিস কত পার্সেন্টে দেখছো, যদি 5% হয় ওয়ান সাইডেড হবে 1.64 এর সাথে কম্পেয়ার করবা, এই তো শেষ হয়ে গেল। তার মানে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে হোয়াট ইজ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স এন্ড হোয়াট ইজ দ্য নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। মোটামুটি এই যে কয়টা টেস্ট আছে, আমি কেন সবগুলো দেখাইলাম, হয়তো অন্য কোনো সেকশন হয়তো বা এরকম দেখাইছি 56 পৃষ্ঠা না কত পৃষ্ঠার একটা আমি স্লাইড দেখছি, মানে শর্ট 56 পৃষ্ঠার স্লাইড দিয়ে যে হাইপোথিসিস টেস্টিং মানে পড়ানো হয়েছে আমার কাছে যেটা মনে হলো। তো এই এতটুকু তুমি যদি জানো তাহলে ইউ উইল বি এবল টু টেস্ট অল দ্য হাইপোথিসিস। আমি এখন বই দেখাচ্ছি, এখানে দেখো তোমার পেজ নাম্বারগুলো আমি একটা পর একটা দিয়ে গেছি প্রত্যেকটা জিনিসে। এটা মনে করো এই প্রবলেমটা দেখার জন্য 261 পেজ দেখবা। আর তারপর ধরো আমি প্রথম দিকে আসতেছি, মনে করো এটা কি লিখছি, ইকুয়ালিটি অফ টু পপুলেশন, মনে করো এইটা, এই যে এইটা দেখার জন্য আমরা দেখছি কত 228 228 222 222 বোধহয় ছিল, যাই এনিওয়ে 228ও আছে। তো এরকম প্রত্যেকটা পেজ নাম্বার আমি দিয়ে গেছি। তো ড্যানিয়েলের বই যেটা ধরো মনে করো 228 আচ্ছা, ওইটা টি করাইছে, আসলে 222 থেকে শুরু করছি। ওইটা বই দেখলে তুমি বুঝতে পারবা না তুমি কি দেখতে চাচ্ছ। মানে ধরো এই যে দেখো প্রথমে আসছে কি জেড, এই যে এখানে লেখা আছে হাইপোথিসিস টেস্টিং এ সিঙ্গেল পপুলেশন মিন। ওকে এ কিন্তু বলে না জেড টেস্ট, খুব ভালো করে খেয়াল করবা। আমরা যেটা বলি হ্যাঁ এটা ভুল বলি, এটা জেড টেস্ট না, এটা হলো হাইপোথিসিস টেস্টিং এ সিঙ্গেল পপুলেশন মিন টেস্ট। এটাকে টেস্ট করতেছি এইটা দ্বারা, জেড দ্বারা, জেড ইজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন দ্বারা, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন দ্বারা এটা টেস্ট করব। আবার কখনো এই একই জিনিস টেস্ট করব টি দ্বারা, কারণ যখন কতগুলো কন্ডিশন ফুলফিল করবে না। দেখা যায় এই যে বইগুলো যে লেখে তো কারেক্টলি তোমার লেখে, তখন তুমি ডেফিনেটলি ইউ শুড ইউজ ChatGPT অর আদার মানে ওয়েবসাইট, তোমার অনেক ডকুমেন্ট, বাট হোয়েদার দে আর প্রপারলি রিটেন কি না রিটেন তুমি একটা টেক্সট বই দেখলে তুমি বুঝতে পারবা যে হোয়েদার ইউ আর অন দ্য রাইট ট্র্যাক অর না। আর ওই ভুলগুলা শিখতে থাকতে বা সারা জীবন তোমার ভুলগুলো থেকে বের হতে পারবা না। ঠিক আছে, আমি অন্য কোনো এখানে অনেক কিছু আছে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এইসব কথা আনি না, এখানে অনেক কথা আছে যেগুলো এখানে উল্লেখ করে গেছি। ঠিক আছে, আমি ওই সেগুলো স্কিপ করে গেছি। তো এই যে দেখো ফর্মুলা, আমার তো এইটাই জানা দরকার, তাহলে আমি এতটুকু বেশি পড়ার দরকার নেই, আমি ফর্মুলাটুকু জেনে নিলাম, এটা টেস্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর ক্রিটিক্যাল ভ্যালু বের করবো, এখানে একটা এক্সাম্পল দিয়ে গেছে, দেখো অনেক করে গেছে অনেক। তার মানে এখানে হাইপোথিসিস মিউ ইকুয়াল 30, আমি আমার দরকার হলো এক্স বার কত আর সিগমার মান কত, এই দুইটা পাইলে তার এটা যেহেতু টু সাইডেড, আমি কম্পেয়ার করব 1.96 এর সাথে 5% সিগনিফিকেন্স লেভেলে, মানে আলফা ইকুয়াল 0.05 হইলো যে আমি দেখবো জেড এর মান 0.025, তো 1.96 এর সাথে। দেখো আমার এই যে এত কিছু আমার দেখার দরকার পড়ে না, অনেক কিছু লিখে গেছে। তুমি যে অনেক কিছু জানতে চাও তখন তুমি এই টেক্সট বই সবকিছু পড়বে, আদারওয়াইজ আমার দরকার পড়ে না। এই যে ক্রিটিক্যাল ভ্যালুটা কি এটা বের করার জন্য সে ডিটেলস বলে গেছে, কারণ এর পিছনে অনেক হিস্ট্রি আছে। তো আমরা ওই যে সরাসরি বললাম যে আমরা টেবিল থেকে আমরা জানি যে এই ভ্যালুটা এত, আর জেড এর মানটা বের করছে, আর ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 1.96, এটা আমরা জানি মুখস্থ, কারণ হলো কি এটা 0.025, এটা 1.96, 5%-এ 1.645। তুমি গ্রাফ দিতেও পারো, না দিলে গ্রাফ দিলে বেটার, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ পরীক্ষার মধ্যে তো এইটা আঁকা বা এটা দ্যাট ইজ দ্য টাইম কনজিউমিং, তো ইন দ্যাট সেন্স। তো দেখো যেটা বলতে যাচ্ছি, তো এই যে দেখো ক্যালকুলেশন করা এই হলে আমি কম্পেয়ার করবো, এটা যদি অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যদি দেখি তাহলে কি এটা কি লার্জ, absolute value 2.12 is larger than 1.96. Yes, we reject the null hypothesis. তো দেখো অনেকক্ষণ পর এই যে কনক্লুশন এখানে বলবে লেট আওয়ার ক্রিটিক্যাল অ্যাকশন ইজ অ্যাকর্ডিং, তারপর লেখেন কনক্লুশন, তার আগে বোধহয় কোথায় লিখছে
যে করে আমরা রিজেক্ট করি, এখানে দেখবো যে কোথায় কোথায় লিখছে we can say that the computed value test is significant. Significant মানে এটার ভ্যালুটা মানে যেটা আছে সেটা হলো আদার দেন জিরো বা অন্য কোনো কিছু, এটিকে বলা হয় রিজেক্ট করা। আর ইনসিগনিফিকেন্ট হইলে পরে বলতো নাল হাইপোথিসিস ট্রু। এই যে সিগনিফিকেন্ট আর ইনসিগনিফিকেন্ট যখন কথাগুলো বলবা, সিগনিফিকেন্ট মানে ইট হ্যাজ মিনিং, তার মানে নাল হাইপোথিসিস ইজ নট ট্রু। আর ইনসিগনিফিকেন্ট মানে হলো নাল হাইপোথিসিস ট্রু। রিজিক লিখছে হয়তো কোথাও নিচে নিচে লিখছে, হয়তো লিখছে কোথাও না কোথাও লিখছে। তো যাই হোক, এটা আমার শেষ হয়ে গেল। তারপর তুমি দেখো এই যে ওয়ান সাইডেড যখন এই যে দেখো এটা লেস দেন হবে, জেড এর মান এটা ছোট হইতে হবে, এবার গেটার না। তো ঠিক আছে, তো এই যে এখানে টি করছে, টি এর জন্য কাজে টি আমরা তো করাইছি। তোমার কি দরকার? এই তো হাইপোথিসিস, টি এর ফর্মুলা দরকার, এক্স বার দরকার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার, বাস তারপরে তুমি সব ডিসিশন নিতে পারবা। আর টি এর মানটা ক্যালকুলেটর থেকে বের করবা। কাজে এখানে অনেক লিখছে যে এই ভ্যালুটা তোমার টেবিল থেকে দরকার, ঠিক আছে, গ্রাফ করে দেখে দিচ্ছে, তুমি এই ভ্যালুটা টেবিল থেকে নিবা। ওই যে 0.025 এর জন্য দেখছে, যেহেতু টু সাইডেড। আমি আরেকটা পৃষ্ঠায় যাই, পরে তোমরা পৃষ্ঠা খোঁজ করে করে দেখো। আমি প্রপোর্শনেটটাই দেখাচ্ছি, P261 261। এই যে দেখো, হাইপোথিসিস টেস্টিং দি ডিফারেন্স বিটুইন টু পপুলেশন প্রপোর্শন। তো ওই ছোট্ট একটা শিটে আমি যা লিখছি ঠিক এখানে ঠিক ওইভাবেই লিখছি। দেখো ওইখান থেকেই মোটামুটি পি বার ইকুয়াল এটা জানা দরকার, সিগমা পি হ্যাট আমার এইটা দরকার, আর জেডটা হলো এই যে এইরকম, এই যে জেডটা, বাস হয়ে গেছে। তা আমি নাল হাইপোথিসিস লিখবো, অল্টারনেটিভ হাইপোথিসিস লিখবো, তারপরে এই যে জেড আন্ডার দ্য নাল হাইপোথিসিস টেস্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে আন্ডার দ্য নাল হাইপোথিসিস যখন বলবো তখন এই পার্টটা জিরো হবে, এই যে এই পার্টটুকু জিরো লিখবা, আর লেখার দরকার নেই। এটা আন্ডার নাল হাইপোথিসিস দিস পার্ট ইজ জিরো, তখন লিখবো P1 হ্যাট ডিভাইডেড মাইনাস P2 হ্যাট ডিভাইডেড বাই এইটা, এবং এই মানটা এই যে বলবা যে এটা ইকুয়াল এত, বাস কাজ কিন্তু হয়ে গেছে। ওই যে আমি যে প্রবলেমটা করাইছি ছোট ছোট করে সেইটাই, এই যে এটা ভালো করে পড়ে দেখো, হ্যাঁ এই যে এখানে পড়ে দেখো, পড়ে দেখবা যে x1 কত, মানে এখানে তো এক্স না তো মেল এন্ড ফিমেল দিয়ে করাইছে, কতজন মেল ছিল কতজন ফিমেল ছিল কতজন টোটাল ছিল এই। তো এইটা তোমার ঘুরে দেখো, যত করে টেস্টই হোক না কেন সবই একই ধরনের। এই জন্য আমার একটা ছিল এই টেস্ট একটা পড়ানোর জন্য, এটা হলো আমরা যদি হাইপোথিসিস টেস্ট যদি পড়াই ইন জেনারেল তখন এইসব গুলো আমরা পড়াই, বা ডাটা সায়েন্সের জন্য একটা দুইটা পড়িয়ে অন্যদিকে পড়ানো হয়। এনিওয়ে, যেহেতু পড়ানো হয়েছে সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে গেলাম। আচ্ছা, তাহলে বইটা আপলোড করে দিচ্ছি। আর এরকম যে ছোট ছোট যে লিখছি যেটা, তা তোমাদের কাজটা হবে কি ফর্মুলা গুলো সামারাইজ করা। যেমন বইটার সাথে বইটার থেকে তুমি নিজে নিজে লিখবা, আমার লেখা থেকে লিখতে হবে এমন কথা না। ইকুয়ালিটি অফ টু পপুলেশন মিন, তাহলে হাইপোথিসিস কি? এই হাইপোথিসিস। টেস্ট স্ট্যাটিস্টিক্স কি? এই। তোমার কিন্তু আর দরকার নেই কিন্তু, কারণ জেড দিয়ে তুমি বারে বারে টেস্ট করছো, সব জেড একরকম, ঠিক আছে। তো তুমি যেটাই যাবা, আমার ওই যে দরকার কি এই হাইপোথিসিস, এই আমার টেস্ট স্ট্যাটিস্টিক্স, আর কিছু দরকার নেই, আর সব এক, আর যত কিছু আছে সব এক, ঠিক আছে। তো এই ছিল হাইপোথিসিস টেস্টিং এর যে কয়টা আছে, প্রপোর্শন, তারপরে হলো তোমার পেয়ার, তারপরে তোমার ওই যে টি আর জেড দিয়ে করাইছি, এই সবগুলোই টি অথবা জেড। আচ্ছা, মির্জা হোসনে আরা মিম, ঠিক আছে। এই তোমাদের এগুলো কার্ড সেকশন একটু বলে দিও যে তোমাদের আর করাবে না, যতক্ষণ পর্যন্ত ওই গুগল ক্লাসরুমে জয়েন না করবে ততক্ষণ আর তোমাদের কোনো ই করবে না। এটা এগুলো ছিল তো নাকি? বলে দিও, কারণ হলে একটা তো লিমিট আছে, কতদিন বলা যায়, মানে 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 খুবই আমি নট হ্যাপি, কারণ একটা জিনিস কয়বার বলতে হয় বলো। আর এই ক্লাসের মাঝখানে এরকম করবে, রুজিতাকে অ্যাড করবো, এটা লজ্জা তো করা দরকার তাদের। আমি কিছু বুঝি না যে কোন রকম এই ফিলিংস কেন নাই, কেন একদিন মানে করে 2 দিন করে কিন্তু কন্টিনিউ করা যায় না। স্যার পয়সার ডিস্ট্রিবিউশন না যদি কিছু বলতেন।
আরে রাখো, শেষ করে নে প্রয়োজন ডিস্ট্রিবিউশন। তোমার এটা শেষ করলে তারপরে আমি তোমাকে বলবো, যখন তুমি বলবো স্যার আমাদেরকে মনে হয় ড্যানিয়েলের এই বইটা দেওয়া হয়েছে স্যার, আচ্ছা আপনি জাস্ট হচ্ছে সামারাইজ করে যে সূত্রগুলো লিখছেন ওগুলো আচ্ছা দিয়ে ঠিক দেন আছে, স্যার, আমরা বই হ্যাঁ থেকে হ্যাঁ, দেখব। আমি তো সূত্র তোমার কিন্তু আমার সামারাইজ করে নিজে লিখবো এখন। জি আচ্ছা স্যার, দেখো জি এবার স্যার। টেস্ট অফ অ্যাসোসিয়েশন, আমি এই স্লাইডটা দিব, অলরেডি আমি এটা ডিসকাস করছি, ঠিক আছে। তা বইয়ের গুলো হয় কি, ওই যে অনেক লেখা লেখে, তো এটা এটা একটা টেক্সট বইয়ের স্লাইড, দেখবো যে টেক্সট বইয়ের স্লাইড গুলো ইটস কোয়াইট ডিফারেন্ট। তো আমি দুইটা জিনিস এখানে করবো। দেখো এই যে আমরা এখানে দেখো যে একটা জিনিস কি, সে টেস্ট অফ নর্মালিটি করে গেছে, কারণ ওই যে আমরা বারে বারে টেস্ট করি নর্মালিটি, নর্মাল কিনা এটা আমাদের টেস্ট করতে হয়। আমি তোমার দেখায় মনে করো আমার একটা ডেটা সেট আছে, এটা জাস্ট খালি ফর আমি তোমাদের ডেমনস্ট্রেশন করতে বারবার যেহেতু কথাগুলো বলি নর্মাল নর্মাল নর্মাল, তো সেটা টেস্ট করার জন্য মনে করো আমার এখানে একটা ডাটা ছিল, এই ডাটাটা হলো ডাটা নামে আছে, এটা কি নর্মাল না সেটা আমরা টেস্ট করতে চাই। তো এখানে যদি আমরা যাই, এই যে দেখো এখানে তো ছিল, আরে তো খেয়ালও থাকে না কোথায় কোথায়, দেখো তো এই যে নর্মালিটি টেস্ট, দেখছো, খেয়াল করছো নর্মালিটি টেস্ট দেখা যায়, জি দেখো স্যার। নাকি নর্মালিটি টেস্ট। এই যে শুধু বলে দেবে এই ডাটা সিলেক্ট করলাম, আমি এখানে অনেক কিছু আছে, আমি অন্য কিছুর মধ্যে যাচ্ছি না। পি এর মানটা দেখবো, যদি পি এর মান যদি 0.05 এর চেয়ে ছোট হয় তাহলে এটা নর্মাল না, যদি পি এর মান 0.05 এর চেয়ে বড় হয় তাহলে এটা নর্মাল। দেখো খুব সিম্পল, আর কিছু আমার দরকার নেই, আমি অত কিছুতে যাচ্ছি না। হ্যাঁ, ওই গ্রাফ পরে দেখাচ্ছি পি এর মানটা কোথায়, পি এর মানটা ওই গ্রাফে দেখাইছি, যেখানে দেখাই গেছে পি কত 0.075। এটা কি 0.05 এর চেয়ে ছোট না বড়? বড় স্যার। বড় হইলে এটা নর্মাল, অ্যাপ্রক্সিমেটলি নর্মাল, ঠিক আছে। তো এইরকম ভাবে আমাদের টেস্ট করতে হয়। যদি আমরা টেস্ট করে দেখি যে নর্মাল না, তখন এটাকে ট্রান্সফর্ম করে নর্মাল করতে হয় বা অন্য কোনো কিছু করতে হয়। এবং এই যে লাইনটা আছে না, লাইনের কাছাকাছি যত থাকবে তত নর্মালিটি হবে। যে একটা পয়েন্ট যদি বাইরে থেকে অনেক দূরে থাকে এটা অ্যাবনর্মাল, নন নর্মাল, অ্যাবনর্মাল তো বললে নন নর্মাল হবে। তো এরকম করে তোমার ধরো অনেক কিছুই আছে যে আমাদেরকে এগুলো টেস্ট করতে হয় আগে। ওই জন্য তোমার ওই যে বইয়ের প্রথমে লেখা আছে অ্যাজাম্পশন, রিভিউ দ্য অ্যাজাম্পশন, সেটা হলো এইটা। তা আমরা তো এই পার্ট করাই না, দেখাইও না। তো বইয়ের মধ্যে হলো কি, আবার সেটা কিভাবে টেস্ট করবে এই একটা তার নিজস্ব একটা পদ্ধতি বলে গেছে, আমরা এটা স্কিপ করতেছি, কারণ বইয়ের সিকোয়েন্স গুলো ওইভাবেই যে এটার পর টেস্ট দরকার, টেস্ট একটা দেখে গেছে, আমরা এটা তো আমরা ডিসকাস করতেছি না। তো আমরা যেটা যাচ্ছি কন্টিনজেন্সি টেবলে। কন্টিনজেন্সি টেবল ইজ এ বাইভেরিয়েট distribution of two categories. দুইটা ক্যাটাগরিতে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, জয়েন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা হলো তোমার কন্টিনজেন্সি টেবল। তো একটা ক্যাটাগরিতে তোমার মানে এই একটা ক্যাটাগরি, তার আরটা ক্যাটাগরি আছে, এই একটা অ্যাট্রিবিউট তার একটা আর ক্যাটাগরি আছে, মানে ফিচার একটা তার আর ক্যাটাগরি আছে, এবং সি হলো বি এর নাম্বার অফ ক্যাটাগরিজ। তাহলে এইটা দিয়ে যেটা হবে আর বাই সি কন্টিনজেন্সি টেবিল হবে। এই যে এরকম অ্যাট্রিবিউট বি, অ্যাট্রিবিউট এ, 1 থেকে সি, 1 থেকে আর। আমরা যে প্রবলেমটা নিয়ে ডিল করতেছি সেটা হলো 2 বাই 2, দুইটা তিনটা, তোমার বেশি হলে সে একই রকম ভাবে তুমি করবা, ঠিক আছে, একই ভাবে করবা। এনিওয়ে, তো আমরা ধরো হাইপোথিসিস যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, আর মানে রো আর কলাম টোটাল দিয়ে মাল্টিপ্লাই করে এক্সপেক্টেড ভ্যালু বের করতে হয়, যে হাইপোথিসিস এটা লিখছি, কাই স্কয়ার লিখছি। তারপরে হলো ওই যে কোন হ্যান্ড ডোমিনেন্ট বাই লেফট আর রাইট হ্যান্ড কিনা, এই যে হ্যান্ড প্রিফারেন্স আর হলো জেন্ডার, whether gender and hand preference are independent or not, এই হলো হাইপোথিসিস। আমার এই প্রবলেমে কি করতে হবে, আমি কিন্তু সব ডিসকাস করছি, এখানে অনেক লেখা আছে। আমাকে কি হবে, কাই স্কয়ার হবে, কাই স্কয়ার আর মাইনাস 1 মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কত হবে, 1 ডিগ্রিস অফ ফ্রিডমে হবে। আমার ডিস্ট্রিবিউশন জানতে পারলে হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। নাহলে এই যে এইটা আমার জানা দরকার, কাই স্কয়ার, টেস্ট স্ট্যাটিস্টিক্স, এবং এই কাই স্কয়ারটা কিভাবে ক্যালকুলেট করবো সেটা এইখানে একটু জানতে হয়। এই যে 12 এইখানকার এক্সপেক্টেড ভ্যালু বের করবা, কি করবা, 36 ইন্টু 120 ডিভাইডেড বাই 300। একটা বের করতে পারলে 120 থেকে এটা বিয়োগ করলে আবার এটা পাবা, এখানকারটা পাবা,
36 থেকে এখানকে যেটা হবে সেটা বিয়োগ করলে আবার এটা পাবা, এই সবগুলো আবার মানে এটা মানে 2/2 দেখে 3 হলে পরে 1 টাকা ক্যালকুলেট করতে হবে, তখন মেবি 2 or 3 ক্যালকুলেট করতে হবে, সবগুলো ক্যালকুলেট করার দরকার নাই। তো এইভাবে আমরা বের করব, করার পরই এইটা হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আর যেটা ক্যালকুলেট করবো সেটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, দুইটার স্কোয়ার করবো ডিভাইডেড বাই এক্সপেক্টেড, এরকম করে 4টা যোগ করবো। এই দেখো এখানে ডিটেলস নাল হাইপোথিসিস অল্টারনেটিভ লিখে দিয়ে গেছে, এর প্রত্যেকটা একটা একটা করে ভাঙে করে গেছে, আমি তার তো ভাঙে করাবো না, অলরেডি করে ফেলছে সব। এই যে এখানে তুমি জানো কিভাবে এই 14.4 কিভাবে আসছে, 36 into 120 ডিভাইডেড বাই 300 14.4। তো এটা আমার ভাঙে দেখে গেছে, আমার এত দরকার নেই। তুমি অনেক কিছু স্কিপ করতে পারো, এখানে ডিটেলস একদম করে গেছে, কথা হচ্ছে তুমি এখানে স্কিপ করে তোমার টুকলি শুধু দেখবা। এই যে তোমার ধরো কাই স্কোয়ার এই যে ভ্যালুটা 0.684, কাই স্কোয়ার 1 ডিগ্রিজ অফ ফ্রিডমে 1 ডিগ্রি অফ ফ্রিডমে 5% সিগনিফিকেন্স লেভেলের ভ্যালু হলো 3.841। এটা টেবিল থেকে বের করতে পারো, আর টেবিল থেকে ভ্যালু বের করার যদি সমস্যা হয় আমাকে বলো, আমি পরে কথা বলবো। এখন তোমরা প্র্যাকটিস করতে থাকো। এই যে এটা এই গ্রাফটা দিয়ে সুন্দর করে গেছে, এর বাইরে বলে রিজেক্ট করব। এই যে লিখে গেছে যে এই ভ্যালুটা তোমার ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান দিস, সো উই ডু নট রিজেক্ট এই জিরো, উই কনক্লুড দ্যাট দ্য জেন্ডার হ্যান্ড প্রিফারেন্স আর নট অ্যাসোসিয়েটেড। এটা ঠিক আছে। তো আমি এই স্লাইডটা দিয়ে দেব। এই স্লাইডটা যেহেতু দিব, আমি যেটা গেস করলাম সেখানে আরেকটা এই পড়ানো হয়েছে। তো ধরো এই কাই স্কোয়ার আমি তো তুমি যদি এখন নিজে পড়তে যাও, নিজে নোট করে, এটা 1 পৃষ্ঠার বেশি হবে না, 1 পৃষ্ঠায় হাফ পৃষ্ঠায় শেষ হয়ে যাবে। কি হবে, তুমি আগে হাইপোথিসিস লিখবা, এই যে হাইপোথিসিস লিখলা, টেস্ট স্ট্যাটিস্টিক্স লিখবা, এটা ডিস্ট্রিবিউশন কি হবে, কাই স্কোয়ার উইথ 1 ডিগ্রিজ অফ ফ্রিডম লেখা শেষ হয়ে গেল। এবার তুমি ক্যালকুলেশন করবা। তো ক্যালকুলেশন তুমি ধরো ক্যালকুলেশন কোথায় যেন, এই যে ক্যালকুলেশন তুমি এখানে করবা। এখন ক্যালকুলেশন তো আসলে তোমার অল্প টুকের মধ্যে শেষ হয়ে যায়, এগুলো তো কিছুই লেখা দরকার নেই, এই এতটুকের মধ্যে শেষ হয়ে যায় কাই স্কোয়ার। এটা ক্যালকুলেশন খুব বড় না, তুমি নিজে যদি একটু প্র্যাকটিস করো, এই তো হয়ে গেল। ছোট্ট প্রবলেম, কিন্তু একেবারে ছোট প্রবলেম। এই গেল এইটা। আমি দেখো যে মিনি ট্যাবে তোমার দেখাই, দেখো এইটা তো মিনি ট্যাবে করা যায়, আমি তো ওখানে তো দেখাচ্ছি না। তবে তোমাদের এই কম্পিউটার বেস করে সবগুলো পড়ানো উচিত ছিল, তাহলে পরে হতো। আচ্ছা দেখো এই যে দেখো বেসিক স্ট্যাটিস্টিক্স এর ভিতরে যে প্রপোর্শন, স্যাম্পল প্রপোর্শন, টেস্ট ফেস সবকিছু কিন্তু আছে, কোরিলেশন, কোভেরিয়েন্স, নরমালিটি, আউটলায়ার টেস্ট, আউটলায়ার আছে কিনা সেটা টেস্ট করা, গুডনেস অফ ফিট টেস্ট ফর পয়সন। এই যে গুডনেস অফ ফিট টেস্ট, আমরা এইটাই একটা জিনিস এখন করতে যাচ্ছি। দেখো এটার মধ্যে গুডনেস অফ ফিট টেস্ট ফর পয়সন, খেয়াল করো। আর আমরা যেটা করতে যাচ্ছি সেটা না হলো ইউনিফর্ম, লেখা নাই যেহেতু ওখানে, কিন্তু বাট আই নো দ্যাট ইজ ইউনিফর্মিটি টেস্ট। ইউনিফর্মের মানে হলো কি, সব করে প্রবাবিলিটি সমান, এইটাই হলো কনসেপ্ট। ঠিক আছে, ওইটা প্রথমে দিয়েছিলাম তোমাদের ডিস্ট্রিবিউশন, পরে আমি ই করে দিছি। যদি এটা পড়ানো হয় তাহলে ওইটা পড়ানো উচিত ছিল। এনিওয়ে দেখো ওটা কিন্তু একেবারে সোজা, এই জন্য পরে দিচ্ছি, কারণ একেবারে সোজাগুলো পরীক্ষা আসলে তখন দেখা যায় আমার নিজের কাছে এই লাগবে যে কেন এটা দেখাইলাম না। দেখো এইবার এইটা হলো তোমার এই টেকনিক্যাল, তুমি আগে এইটা মনে করো যে আমরা যেটা পড়তে আসছি এটাও কাই স্কোয়ার করবো, ওই আগেরটাই অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড স্কোয়ার, আগের যেটা সেটাই একই ফর্মুলা। ঠিক আছে, ওই একই ফর্মুলা করবো, যে এটা একই ফর্মুলা, এখানে একই জিনিস। ঠিক আছে, শুধু হাইপোথিসিসটা কি সেটা দেখো। সপ্তাহে 7 দিনই একটা টেকনিক্যাল সাপোর্ট সেন্টারে তোমার কল আসে, দ্য রিসিভ কলস। হ্যাঁ দেখো, যদি কলগুলো তোমার প্যাটার্নগুলো সব দিনই একই রকম হয়, তাহলে পরে কিন্তু দে ক্যান মেক দ্যাট সাম ডিসিশন অ্যাবাউট দ্য এমপ্লয়মেন্ট। তাহলে পরে প্রত্যেকটা দিনই একই সংখ্যক তোমার কর্মচারী রাখলে হবে, এমপ্লয়ি রাখলে হবে। তোমার যদি দেখা যায় যে কোনো দিন খুব বেশি কল হয়, মানে পার্টিকুলারলি মনে কর ফ্রাইডেতে অর মেবি সানডেতে, মানে অনেক বেশি কল হয় বা অনেক কম কল হয়, they can reduce or increase the number of employees. So they can make some say adopt some policy.
যদিও তোমার একটা সিম্পল একটা প্রবলেম, আমরা এটা নিয়েই ধরে করতেছি যে সিম্পল একটা প্রবলেম, এবং এটা বোঝাও কিন্তু খুব কঠিন না, খুব সোজা। তার মানে কি আমাদের টেস্ট করতে হবে সব দিনই কি একই রকম ভাবে ওকারেন্স হয় কি না, এইটা হলো মূল জিনিস। হ্যাঁ, তার মানে একই রকম মানে হওয়া মানে হলো এটাকে বলা হয় ইউনিফর্ম। এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নাম হলো ইউনিফর্ম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ইট ইজ দ্য সিম্পলেস্ট ডিস্ট্রিবিউশন ইন স্ট্যাটিস্টিক্স। তো খেয়াল করো, দেখো আমি আবার কোশ্চেনটা আছে, আর টেকনিক্যাল সাপোর্ট কলস ইকুয়াল, এই যে কলস ইকুয়াল অ্যাক্রস অল ডেজ অফ দ্য উইক, এই হলো তোমার মূল কোশ্চেন, এইটাই আমি টেস্ট করতে যাব, এইটাই হলো কোশ্চেন। আর টেকনিক্যাল সাপোর্ট কলস ইকুয়াল অ্যাক্রস অল ডেজ অফ দ্য উইক, সপ্তাহে 7 দিনই কি যে টেকনিক্যাল কলগুলো যে আসে রিসিভ করে সেগুলো কি সমান কিনা, এইটাই সমান মানে ইকুয়াল। So the probability of getting call on Monday equal probability of getting call on Tuesday, probability of getting call in any other days. It is the hypothesis. সব করে দিনে একই ধরনের কল পাবো, অল্টারনেটিভ ইট ইজ ডিফারেন্ট। এই তো এই যে ইকুয়াল মানে হলো ইউনিফর্ম। আমি এখান থেকে ধরো ক্যালকুলেশন আমরা করে ফেলি। দেখো এই যে এটা 290, এটা হলো O1, 250 O2, 238 O3, এরকম 192 O7, এটা হলো আমরা অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এই প্রত্যেকটারই একটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে, প্রত্যেকটারই। তাহলে কি অবজার্ভ ফ্রিকোয়েন্সি আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব, খেয়াল করো। টোটাল কল হয়েছে 1722 7 দিনে। তাহলে এক এক দিন আমরা আসলে কয়টা করে এক্সপেক্ট করি, এটাকে 7 দিয়ে ভাগ করলে, টোটালকে 7 দিয়ে ভাগ করলে যেটা হবে ওইটা সব দিন এক্সপেক্ট করি। কারণ আমরা তো বলতেছি হাইপোথিসিস সব দিন সমান, মানে অল দ্য ডেজ অ্যাক্রস দ্য মানে অ্যাক্রস অল দ্য ডেজ অফ দ্য উইক উই রিসিভ দ্য সেম নাম্বার অফ কল। ঠিক আছে, সেম নাম্বার অফ কলস। তাহলে পরে তোমার ধরো কত হবে, 1722 divided by 7, it is the expected frequency, মানে E1 E2 E3 E4 সব কটা সমান। এই তো হয়ে গেছে আমার। কিন্তু তারপরে কাই স্কোয়ার কত হবে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে কিন্তু কাই স্কোয়ার কিন্তু 1 না, যতগুলো ক্যাটাগরি হবে তার থেকে 1 কম হবে। ঠিক আছে, এই তো আমার ধরো আমার হয়ে গেছে। তাহলে আমরা 290 মাইনাস E1 স্কোয়ার ডিভাইডেড বাই E1 মানে 1722। দেখো এখন আমরা মূল প্রবলেমে চলে যাই। কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করবো, এখানে কি বলছে। আর কলস আর ইকুয়াল অ্যাক্রস অল দ্য ডেজ, তার মানে আমরা টেস্ট করতেছি, টেস্টের নাম হইলো, তাই এই সবগুলো তো টেস্টের নাম দিছি, এটা টেস্টের নাম কি হবে, গুডনেস অফ ফিট টেস্ট অর ইউনিফর্মিটি টেস্ট। এখানে নামটা দেয় না, এই বইয়ে এটা মিস করে গেছে, ইউনিফর্মিটি টেস্ট। যেটা ওই যে আমরা তোমার কিছুক্ষণ আগে দেখালাম ওটা পয়জন টেস্ট, পয়জন ডিস্ট্রিবিউশনের টেস্ট। তাহলে এটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন টেস্ট। তো এটা একটা নাম থাকা উচিত ছিল। এনিওয়ে, নাম না থাকলেও নাম দিয়ে দেবা। এবার দেখো ওই যে দেখো যে কথাগুলো বললাম, যদি কলগুলো ইকুয়ালি লাইকলি হয়, তাহলে ইকুয়াল হয়, তাহলে ওই যে 246 এক্সপেক্ট করতেছি, প্রত্যেক দিন এক্সপেক্ট করতেছি। এবং এটা টেস্ট করবো, এই দেখো এক্সপেক্টেড ভ্যালু, এই যে অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড ভ্যালু সব সমান। তাহলে এখন ফর্মুলাটা কি হবে, 290 মাইনাস 246 স্কোয়ার ডিভাইডেড বাই 246, এইভাবে সব করে যোগ করবা, তাহলে সেটা হবে কাই স্কোয়ার। এই যে দেখো এই যে কয়টা গ্রুপ আছে, কে সংখ্যক, তো কে মাইনাস 1 হলো ডিগ্রিস অফ ফ্রিডম। তাহলে 7টা তো আছে, কাই স্কোয়ার 6 এ দেখতে হবে, কাই স্কোয়ার 6.05 এ দেখতে হবে। টেবিল থেকে তোমরা ভ্যালুটা দেখে নিও। তাহলে এই ভ্যালু এটা ক্যালকুলেট করবো, করার পর কাই স্কোয়ারের মানের সাথে কম্পেয়ার করবো, যদি বড় হয় রিজেক্ট করবো ক্যালকুলেটেড ভ্যালু, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবো। এই দেখো the distribution কত, এই যে লিখছে is uniform over the, তুমি তো বইয়ের মতন করে যদি লেখো the distribution of calls is মানে distribution calls আর ইকুয়াল, যদি ইউনিফর্ম যদি মনে করো এটা কি জিনিস, ইকুয়াল ওভার ডেজ অফ দ্য উইক, কোশ্চেন যেটা আছে সেটা লিখতে পারো। আসলে এটা ইউনিফর্ম, এই ইউনিফর্মিটি আমরা টেস্ট করতেছি সবগুলো কলগুলো ইউনিফর্ম কিনা। তো এনিওয়ে, তো এই হাইপোথিসিস টেস্ট স্ট্যাটিস্টিক্স, আমার তো আর কিছু দরকার নেই, আমি এখন ক্যালকুলেশন করব, কম্পেয়ার করব, মেক দ্য ডিসিশন। এই তো দেখো কাই স্কোয়ার 0.05, এখানে ব্র্যাকেটে লেখে নাই, ব্র্যাকেটে লিখতে হবে 6 ডিগ্রিস অফ ফ্রিডম।
এই যে এখানে লিখে গেছে ভাঙে ভাঙে। তার মতো যে এখান থেকে অনেকক্ষণ লেখার পর তারপর লিখছে, দরকার নেই। আমি সরাসরি লিখবো কাই স্কোয়ার, তারপরে ভিতরে লিখবো 0.05 কাই স্কোয়ার 6.05, ভ্যালুটা কত টেবিল থেকে নিয়ে দেখবো 12.59. So this 23 is greater than 12.59, so we reject the null hypothesis. যেখানে বলে গেছে রিজেক্ট করা মানে কনক্লুড দ্যাট ডিস্ট্রিবিউশন ইজ নট ইউনিফর্ম, মানে সব দিন একই রকম কল আসে না। ঠিক আছে, তো দেখো তোমার যেহেতু এটা খুব সিম্পল একটা টেস্ট, কাই স্কোয়ার যেহেতু বলে গেছি, তবে কাই স্কোয়ার পরের যেটা আছে ফিচার ইঞ্জিনিয়ারিং এ, যখন তোমরা এরপরে ধরো অনেক কোর্স করবা, ডাটা মাইনিং বলো, ডাটা তোমার এই যে মেশিন লার্নিং, তুমি সেই তুমি ভেরিয়েবল গুলো ইউজ করার আগে এগুলো সব টেস্ট করতে হয়, নর্মাল কি না, না হলে পরে আমরা ট্রান্সফরমেশন করতে হবে, তারপরে তোমার ইন্ডিপেন্ডেন্ট কি না, কোনো কন্ট্রিবিউশন আছে কিনা, যদি না থাকে সো দ্যাট উই শুড নট ইউজ দিস। তো এইগুলা মাথায় রেখে ওই কোর্সগুলো করা হয়। ঠিক আছে, তো এনিওয়ে হাইপোথিসিস সম্বন্ধে বললাম, যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে পরে আমাকে বললো। এখন বলো কি তোমার ইসের কথা কি বলছিলা, কি জানো, পয়সন ডিস্ট্রিবিউশন। তুমি স্লাইডটা পড়ছো, তোমার যে স্লাইডে যে পয়সন ডিস্ট্রিবিউশন প্রবলেম করা হয়েছে সেটা কি বুঝছো নাকি এমন নতুন করে আমার কিছু জিজ্ঞেস করতে যাচ্ছ? পয়সন ডিস্ট্রিবিউশন আমরা তো মানে সেভারাল টাইমস এগুলো তো করাইছি, তোমার কোথায় প্রবলেমটা বলো? যে কোনো, যেমন তোমার আমি পরে তোমার যে কুইজ নিলাম, কুইজে তোমার ক্লাস টেস্ট নিলাম, কেন তোমাদের মোবাইল বন্ধ করতে বলছি? তোমরা এর আগে তোমরা যা করছো ওটা তোমাদের এখন মার্কস দিয়ে গেছি, শুধু তোমার এই যে প্রবাবিলিটি যেসব প্রবলেম গুলো করেছে চ্যাট জিপিটিতে, তোমার ওইটার সলিউশন কি আমি ওইভাবে পড়াইছি? বারবারে বলতেছি চ্যাট জিপিটি দে আর নট ইন দ্য রাইট ট্র্যাক ইন সামটাইমস। তুমি অ্যাকর্ডিং টু তোমার প্রবলেম অনুযায়ী তুমি এটাকে তুমি এক্সপ্লেইন করবা। তা আমি এটা নিয়ে পরে আমি কথা বলবো না, আজকে আমি এখানে আজকে দিতে চাচ্ছি না। তো পয়সন ডিস্ট্রিবিউশনে বলো তোমার কি সমস্যা কোথায় ছিল? যে কোনো ডিস্ট্রিবিউশনই আমি ওইটা তোমার একটা সলিউশন আমি সবগুলোই কইটা আমি দিব, যে প্রবাবিলিটির একটা সলিউশন আমি করছি। তা প্রবাবিলিটি সলিউশনে তোমার যে জিনিসটা হয় কি, তোমাকে প্রথমে পয়সন যদি হোক, যে ডিস্ট্রিবিউশনই হোক না কেন, যেটা নিয়ে প্রবলেমই করবো, আগে তোমাকে এক্স কে ডিফাইন করতে হবে। হোয়াট ইজ এক্স অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? প্রবলেম যেটা আছে তার থেকে এক্স কে ডিফাইন করতে হবে। এটা করার পর কোনো যদি কন্ডিশন থাকে সেগুলো এক্সপ্রেস করার পর তারপরে বলবা যে এটা বাইনোমিয়াল বা পয়সন কি না, সেটা আগে বলবা যে পয়সনের ল্যামডার মানটা দেওয়া থাকে। এটা লেখার পর পরই তারপর তোমাকে লিখতে হবে প্রবাবিলিটি অফ এক্স কি, এক্স ইকুয়াল স্মল এক্স, দিস ইকুয়াল কি লিখবো। মনে করে এটা আসছে ল্যামডা ইকুয়াল 2, তোমাকে এই 2 এর সাপেক্ষে কিন্তু এই প্রবাবিলিটিটা লিখতে হবে। তাহলে তোমার যে প্রবাবিলিটি হবে সেটা হবে কি হবে, e টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার x x ফ্যাক্টোরিয়াল, x ইকুয়াল 0 1 2 ডট ডট ডট। এইটা তোমাকে লিখতেই হবে, যে কোনো প্রবলেমই সলভ করব আগে তোমাকে এটা লিখতেই হবে। এইখানে আমি অনেক কিছু স্কিপ করে গেছি, এখানে অনেক কথা বলতে হয়, কেন পয়সনে যাচ্ছ এখানে এক্সপ্লেইন করতে হয়। আমরা সেটা করি না, এটা করতে গেলে হয়তো বা তোমার মানে খুব কঠিন মনে হবে, এটাকে আমি স্কিপ করে গেছি। অনেক কথা বলতে হয় এইখানটায়, ওই সব কন্ডিশনের পর ভিত্তি করে তারপরে এটা পয়সন হবে না বাইনোমিয়াল হবে। তো এই হলো তোমার পয়সন ডিস্ট্রিবিউশন। এরপরে যদি বলা হয় যে এক্স্যাক্টলি 1 ওকার করছে, তার প্রবাবিলিটি কত, তাহলে দেখবা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1, মানটা এখানে বসে দিয়ে দিবা। এখানে এক্স এর মান যদি 1 বসে দাও পেয়ে গেলা। অনেক সময় বলা থাকবে অ্যাটলিস্ট 1, তার গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 মানে কি, তোমার প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 1 যদি বলা হয় মানে 1 অর মোর, অ্যাটলিস্ট 1 মানে এখানে একটা ইকুয়াল থাকবে অ্যাটলিস্ট 1। তা এইটার সমান সমান অবশ্যই আমরা লিখি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0। তখন এই 0 এর মানটা বসিয়ে দিই,
তো এরকম ভাবে বিভিন্ন যে প্রবাবিলিটি হোক না কেন এরকম ফর্মুলা লিখে তারপর লিখতে হয়। তোমরা যারা পরীক্ষা দিছিলা কুইজে এই যে ইসের উপর তোমরা কিভাবে লিখছো এখন তুমি নিজেরা ভাবতে পারো যে খাতা কোশ্চেন মানে পুরাটা কিভাবে তোমার লিখছো, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশনে দিছি, কোশ্চেন ঠিক যেভাবে আছে ইউ হ্যাভ টু অ্যান্সার অ্যাকর্ডিংলি দ্য কোশ্চেন। তোমাদের সুযোগ দেওয়ার পর তোমরা যে কি করতে পারো সেদিন আমি দেখছি একটু, কাজে লেখাপড়ার সাথে আমি যা পড়াই সেগুলো একটু বোঝার চেষ্টা করবা, এবং যতদিন তুমি লেখাপড়ার মধ্যে থাকো এইভাবে চিন্তা করো। তোমার যে আইডিয়া সেইটা জেনারেট করে ইউ শুড ইউজ দেন চ্যাট জিপিটি বলো, ওয়েবসাইট বলো, অন্য কিছু বলো, বাট নিজের আইডিয়াটাকে এক্সপ্যান্ড করবা ওই দিয়ে। তো এইটা এখানে এখানে তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো মিন এবং ভেরিয়েন্স সমান। যদি বলা হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দিস পয়েশন ডিস্ট্রিবিউশন, এখানে 2 তো ছিল, স্কয়ার রুট অফ 2 হবে তোমার স্ট্যান্ডার্ড ডিভিশন, ঠিক আছে? বাইনোমিয়াল থাকলে পরে এইভাবে তুমি ডিসকাস করবা। কাজে আমি সবগুলো বাইনোমিয়াল নরমাল যে কয়টা আছে তোমাদের যে কুইজের একটা আমি সলিউশন করে আমি করছি, তোমার এটা আমি আপলোড করে দিব। আমি স্ক্যানারটা পাচ্ছিলাম না, মোবাইলে ভালো হচ্ছে না স্ক্যান, তো আমি কইরে নিয়ে তো আমি আপলোড করে দিব না। তো এটা তো আগেও পড়ানো হয়েছে, ক্লাস নোট যেটা আছে সেটা দেখলেও হবে। তা ঠিক আছে, আমি আজকে তোমার ধরো আর কিছু নিয়ে ডিসকাস করতেছি না। তো জানো তো যে প্রেজেন্টেশন যেভাবে দাও না কেন, তিনটা যে কোনো প্রবলেমই মানে হাইপোথিস টেস্ট করলে মূল হাইপোথিস টেস্ট আমি যারা ছিল ওই দিন আমি বলছি যে তুমি একটা লিস্ট করবা, যত ধরনের হাইপোথিস আছে একটা লিস্ট করে বলে দেবে যেই। তারপর মূল জিনিস হলো নাল অল্টারনেটিভ হাইপোথিসিস, টেস্ট স্ট্যাটিস্টিক্স, ডিসিশন রুল ডিপেন্ডস অন দ্য আলফা এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। এই হলো মূল হলো টেস্ট স্ট্যাটিস্টিক্স এর। তো একটা প্রবলেম যখন এক্সপ্লেন করবা তখন এই তিনটা জিনিসের উপর দেখিয়ে বলবো, আর বাদ বাকিগুলো সব একরকম, সব করে টেস্টের জন্য এক ধরনের প্রসেস। যাই হোক, এটা প্র্যাকটিস করো, বইটা দেখো। বইটা আমি যে এই স্লাইডের মধ্যে পেজ নাম্বার গুলো দিয়ে দিছি, আমি এইটা আপাতত দিয়ে দিই, আর ওই পেজ নাম্বার বইটা দিয়ে দিই, এটা দেখো। আর একটা আমি যে এই স্লাইডটা দিয়ে দিচ্ছি, এই যে এইটা, ঠিক আছে? এটা তো আমরা করাইছি, মোটামুটি ক্লাসে করাইছি, কিন্তু ফর্মালি আর দেখাইনি, যে ফর্মালি এখন এই প্রবলেমটা দিয়ে দেখাইলাম। এটা হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স বলে একটা বই আছে, নিউ বোল্ডের ওর তোমার স্লাইড, ওই বইয়ের যে এগুলো আছে সেগুলোর স্লাইড। তো ঠিক আছে, আমি ধরো এখানে আজকে স্টপ করতেছি, আমি একটু অন্য কাজ করব। তো স্যার স্লাইড গুলো এখন একটু দিয়ে দিন স্যার, স্টাডি করতে হবে তো। দিচ্ছি আমি এখনই দিব দিয়ে। তো 50% আর লাস্ট কুইজগুলোর সলিউশন দিবেন বলছিলেন স্যার। কোনগুলো? স্যার গতকালকের স্যার। গতকালকে গুলো তো সলিউশন আচ্ছা ঠিক আছে, ওই যে ইসের গুলো দিয়ে দেবেন, আর একটু দুইটা সেকশন মিলে দিবে। আর ইসেরটা তো তোমার বইটা তো ইসের থেকে লিখতে পারো, ফিচার স্যার ইঞ্জিনিয়ারিং। আরেকটা কথা স্যার, এক কথায় যদি একটু বলে দিতেন স্যার, অ্যাডজাস্টেড আর স্কয়ারের স্যার ইন্টারপ্রিটেশনটা কেমন হবে স্যার? অ্যাডজাস্টেড আর স্কয়ার ইন্টারপ্রিটেশনটা হবে, তুমি কি তাহলে আমার ওই স্লাইড কি দেখোই না একেবারে নাকি? মানে স্যার দেখছি স্যার, মানে সহজ না করে না, যদি দেখতে একবার পারে বলতেন। হবে কেন? মনে করো আর স্কয়ার ইকুয়াল, মনে করো আসতে হইলো 0.8, আর আর বার স্কয়ার আসতে মনে করো 0.75। তাহলে এটা আমরা কিভাবে বলি যে 80% ভেরিয়েশন ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান বি এক্সপ্লেন বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অর বাই দ্য রিগ্রেশন। বাস, কথা শেষ। বাই দ্য রিগ্রেশন মানে এই রিগ্রেশনের মধ্যে যত করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তাকে বোঝায়। ওটা দুইভাবে বললে হয়, বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অর বাই দ্য রিগ্রেশন। এইটা ওই এইটারই যা আছে পুরোটা বলবা। এইখানে প্লাস কি করা হয়েছে, যে n মাইনাস কে মাইনাস 1 দিয়ে ভাগ করা হয়েছে, আর এটা হলো কে মাইনাস 1 দিয়ে ভাগ করা হয়েছে ওই যে এরর গুলোকে। জি স্যার। কিপিং ইন মাইন্ড, হ্যাঁ কিপিং ইন মাইন্ড দিয়ে বলবা, কিপিং ইন মাইন্ড the number of observation or and the number of observation, number of variables used in this model. Keeping in mind the number of observation, মানে এটা মনে রেখে আমরা এটা করি, or এভাবে বলবা এত পার্সেন্ট adjusted for number of variables and number of observation, মানে অ্যাডজাস্টেড, হ্যাঁ ফর কার জন্য অ্যাডজাস্ট করতেছো, কতগুলো তোমার অবজারভেশন আছে, কতগুলো ভেরিয়েবল আছে। তুমি এখন যেভাবে বলতে পারো কিপিং ইন মাইন্ড দ্য ইফেক্ট অফ নাম্বার অফ ভেরিয়েবলস অ্যান্ড নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে?
ইয়েস স্যার। মানে কতগুলো ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং কতগুলো অবজারভেশন আছে সেটার সাপেক্ষে অ্যাডজাস্ট করে যেটা আর স্কোয়ারকে অ্যাডজাস্ট করা হয় ওর নাম হলো অ্যাডজাস্ট স্কোয়ার। কি অ্যাডজাস্ট করি? এভারেজ করি। কাকে দিয়ে? স্যাম্পল সাইজ গুলো দিয়ে, নাম্বার অফ ভেরিয়েবলস দিয়ে। ঠিক আছে, দেখো এগুলো লেখা আছে, সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, আমি আরেকদিন হয়তো কথা বলবো। আগে দাও, এই প্রেজেন্টেশন দাও, হয়তো রোববারে পারলে আমি তোমাদের ওভারঅল নিয়ে তোমাদের কোনো থাকলে ডিসকাস করবো, আমি হয়তো আমার কিছু বলা থাকলে বলবো। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি ওই অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি করতেছি। আর ওই যে কয়জন আছে ওদের বলে দিও যে ওখানে জয়েন করলে পরে এই যে দেখো যে আমি ওদেরকে লিঙ্ক পাঠিয়েছি, ওদের আমি দেখো যে